হামের প্রকোপে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে ভোগান্তি। প্রতি ঘন্টায় বাড়ছে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। হাসপাতালটিতে আইসোলেশন ওয়ার্ডে আছে ১০০টি আসন। সে অনুযায়ী হামের রোগী ভর্তি শতাধিক, যাদের বেশিরভাগই শিশু। ছোট ছোট সন্তানদের সামলাতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে ডাক্তার, নার্স সহ পর্যাপ্ত জনবল বাড়ানো প্রয়োজন। রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। এজন্য দেশ জুড়ে বাতিল করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের ছুটি। টোটাল অ্যাডমিশন গতকালকে ছিল 10 জন, তার মধ্যে সাসপেক্টেড মিজলস অ্যাডমিশন ছিল 5 জন। এই পর্যন্ত ডিসচার্জ নিয়ে সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে 564 জন। উপজেলা পর্যায়ে সক্ষমতা তৈরি হয়েছে। সো সেই হিসেবে এখন হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জনসচেতনতা। হাসপাতালের সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি সহকর্মী এম.এ. আজিজের কাছে। তিনি আছেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। আজিজ, শয্যা অনুযায়ী তো রোগীর সংখ্যা অনেক বেশি, কিভাবে পরিস্থিতি মোকাবেলা করছে হাসপাতাল কর্তৃপক্ষ, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রাব্বি। আসলে এখানকার পরিস্থিতি সামাল দিতে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন বা চিকিৎসক আছেন তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে। আমি সকালে এসেছি এই হাসপাতালে, মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, যেটি ঢাকার প্রাণকেন্দ্র মহাখালীতে অবস্থিত। এখানে সারা দেশ থেকে একের পর এক প্রতি ঘন্টায় রোগী হেসে ভর্তি হচ্ছেন, বিশেষ করে যারা হামে আক্রান্ত হয়েছেন, বিশেষ করে যারা বাচ্চা, শিশু, 1 বছরের কম বয়স্ক এবং যাদের বেশ শারীরিক জটিলতা রয়েছে, এমন রোগীদেরকে এখানে ভর্তি করা হচ্ছে। বাকিদেরকে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এখানকার যিনি ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আছেন, তিনি আমাদের কিছুক্ষণ আগে ব্রিফ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে এই হাসপাতালে যারা হামে আক্রান্ত রোগী তাদের জন্য 10টি বেড বরাদ্দ। তবে এখানে রোগী এখন ভর্তি আছে প্রায় 80 জনের উপরে এবং প্রতিনিয়ত প্রতি ঘন্টায় সেই রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া গত 24 ঘন্টায় আমরা দেখতে পেয়েছি এই হাসপাতালে 2টি বাচ্চা মারা গেছে। আবদুল্লাহ নামে একটি বাচ্চা মারা গেছে কিছুক্ষণ আগে এই হাসপাতালে, যে বাচ্চাটি পটুয়াখালী থেকে এসেছিল। ঈদের 2 দিন পরে এই হাসপাতালে ভর্তি হওয়ার পর তার যে শারীরিক অবস্থা দিন দিন সেটি জটিল আকার ধারণ করে এবং সবশেষে আজকে দুপুরে সেই বাচ্চাটি মারা যায় এবং তাকে হাসপাতাল থেকে আবার তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি গত রাতেও একটি বাচ্চা এই হাসপাতালে মারা গেছে। সব মিলিয়ে গত জানুয়ারির পর এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 28 জন শিশু মারা গেল। সেই তথ্য আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছিলেন হাসপাতালের যিনি ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। এর পাশাপাশি আমরা এখানে এই হাসপাতালে যে জরুরি বিভাগ, সেখানে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি রোগীরা আসছেন এবং তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং এখানকার সেবা প্রার্থী যারা সেবা নিতে আসছেন তাদেরও বেশ কিছু অভিযোগ আছে। তারা বলছেন যে তারা এখানে যথেষ্ট চিকিৎসা পাচ্ছেন না, তাদেরকে ফ্লোরে মেঝেতে থেকেই তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে এবং অনেকে এখানে ভর্তি হতে না পেরে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চলে যাচ্ছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তবে এখনকার যে অবস্থা এই হাসপাতালের, তাতে মনে হচ্ছে যে আরও 2-1 দিন পর এই হাসপাতালের যে হামে আক্রান্ত শিশুদের যে চিকিৎসা ব্যবস্থা সেটি আরও জটিল আকার ধারণ করবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা সরকারকে সে বিষয়টি জানিয়েছে এবং সরকার যদি তাদের ব্যবস্থা নেয় তাহলে তারা সেবাটা সুন্দরভাবে দিতে পারবেন বা যারা সেবা প্রার্থী আছেন তাদেরকে সেবাটা। জি আজিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর হামের প্রকোপের খবরাখবর জানছিলাম। এবার একটু রাজধানীর বাইরের খবরাখবর জানতে চাই। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন শাহিদ। রাজধানীতে কয়েকজন শিশুর মৃত্যুর খবর আমাদের প্রতিনিধি জানাচ্ছিল। ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি কেমন? কোনো মৃত্যুর খবর রয়েছে কিনা? আক্রান্ত রোগীর সংখ্যা কেমন? আর এই প্রকোপ মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিয়েছে? ময়মনসিংহে আসলে এই যে মৃত্যুর যে সংবাদ, একটু দুঃখজনক বিষয় শিশুদের। তবে সেদিক থেকে ময়মনসিংহে যে 5 জন মারা গিয়েছিল, এর পরবর্তীতে এখনো পর্যন্ত গত 2-3 দিনের মধ্যে কারোর মৃত্যু ঘটেনি। তবে হামে আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আজকেও হাসপাতালটিতে প্রায় 84 জনের মতো ভর্তি রয়েছে এবং সেই সাথে
নতুন আক্রান্তের যে সংখ্যা, সেই সংখ্যায় তারা বলছেন 26 জন সকাল 9টা পর্যন্ত। এরপরে আরও 6-7 জন এসেছেন, সব মিলে 32 জনের মতো এখন নতুন আক্রান্ত এই আজকের দিনে বলা যায়। এখানে শুধু যে ময়মনসিংহ জেলার বা ময়মনসিংহ বিভাগের রোগী আসে তা না, জামালপুর, শেরপুর, নেত্রকোনার বাইরে এখানে রোগী আসে গাজীপুর থেকে, টাঙ্গাইল থেকে, এমনকি এই শেরপুরের সীমান্ত সংলগ্ন যে গাইবান্ধার যে রৌমারী এলাকা আছে সেখান থেকেও কিন্তু রোগীরা এখানে আসছেন এবং হামে আক্রান্ত রোগীও এখানে আসছেন। চিকিৎসকরা যেটি বলছেন যে যারা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে পরীক্ষা নিরীক্ষার জন্য সে ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে। তো এখানে আরেকটি বিষয় কিন্তু থেকে যায় যে অনেকে আছে আতঙ্কগ্রস্ত হয়ে আসছেন যে হাম হয়েছে কিনা বা হাম হয়েছে, শরীর খারাপ, এই ধরনের বিষয়গুলো নিয়ে আসছেন। তাদেরকেও যদি ওই আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়, যদি তার আসলে ওই শিশুর যদি হাম না থাকে, তাহলেও দেখা যাবে যে হামে আক্রান্ত রোগী থাকার কারণে সেই শিশুটি আক্রান্ত হচ্ছে। অর্থাৎ এখানে একটি বিষয় পরিষ্কার করতে চাচ্ছে অভিভাবকরা, সেটি হচ্ছে যে পরীক্ষা করার যে বিষয়টি সেটি যেন দ্রুত সময়ে হয়, তাহলে হামে আক্রান্ত আছে কিনা নেই সেটি বোঝা যাবে, এতে আক্রান্তের সংখ্যা আরো কমবে। আপনাকে ধন্যবাদ। ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা ভ্যাকসিন দিয়ে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে শেরেবাংলা নগর শিশু হাসপাতালে গিয়ে এ কথা জানিয়েছেন তিনি। হাম নিয়ে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না উল্লেখ করে মন্ত্রী বলেন, হাম হঠাৎ বজ্রপাতের মতো এসে জাতির ওপর পড়েছে। জানান, হামে আক্রান্ত এতগুলো শিশু মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকা সংগ্রহের প্রস্তুতি চলছে, তবে ভ্যাকসিন হাতে পেতে 1 মাস সময় লাগবে। এ সময় তিনি বলেন, পোর্টারদের বেতন, সহকারী স্বাস্থ্যকর্মীদের দাবির বিষয়ে দ্রুততম সময়ে বসে সমাধান করা হবে। এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। আগামী রবিবার থেকে আমরা ভ্যাকসিনটা দেওয়া উদ্বোধন করবো এবং সারা দেশব্যাপী শুরু করবো ইনশাআল্লাহ। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে না থাকলেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে তেল। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত পরিমাণে বিক্রি চলছে। তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে তৈরি হয়েছে অঘোষিত সংকট। চালকদের অভিযোগ, যথাযথ তদারকির অভাবেই খোলা বাজারে এখনো বিক্রি হচ্ছে তেল। এদিকে ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছাড়া অনেক চালককে তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। শুরুতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনিক। অনিক, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে তেল সরবরাহের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ভিড় কেমন? চোখ ঝলসানো রোদে যখন আমাদের তাকানোই দুরহ হয়ে যাচ্ছে, তখনই আসলে আমরাও দেখতে পাচ্ছি যে একের পর এক মোটর ভেহিকেল আসছে, তারা তেল চাইছে, কিন্তু পাম্প কর্তৃপক্ষ এখানে লিখে রেখেছে তেল সরবরাহ না থাকার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই যে তেল সরবরাহ নেই, অর্থাৎ যারা মোটরসাইকেল চালাচ্ছেন কিংবা প্রাইভেট কার চালাচ্ছেন, যারা তেলের খোঁজে বারবার করে এখানে আসছেন, তাদের কিন্তু নানা ধরনের জটিলতার মধ্যে পড়তে হচ্ছে। একের পর এক পাম্পে তারা ঘুরে বেড়াচ্ছেন, তবে তেল সরবরাহ নেই। এখানকার যারা পাম্পের লোকেরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, শেষবার তাদের কাছে তেল এসেছিল গতকালকে রাতের বেলা, কিন্তু সেটিও প্রায় 2 থেকে 3 ঘন্টার ভেতরে শেষ হয়ে যায়। অর্থাৎ রাসায়নিক পদ্ধতি এখন পর্যন্ত চালু না থাকলেও কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে তারা কিন্তু যোগানকে ঠিক রাখতে পারছে না। আমি এই মুহূর্তে যে জায়গা আছি, অর্থাৎ উত্তর আব্দুল্লাহপুরের যে অংশটাতে আমি আছি, এখানে 3টা পাম্প কিন্তু পরপর আছে এবং 3টি পাম্পে কিন্তু সিএনজি এবং একই সঙ্গে ফুয়েলিং যে সিস্টেম সেটি কিন্তু রাখা হচ্ছে। কিন্তু সিএনজি সরবরাহ করা সম্ভব হলেও, গ্যাস সরবরাহ করা সম্ভব হয় না, কিন্তু ফিলিং স্টেশনের মাধ্যমে যেই তেল সরবরাহ করার বিষয় সেটি আমি একটু জানতে চাই। আসলে এখানে যারা আছেন একটু জানতে চাই, আসলে এখানে তো আপনারা দেখছেন যে মোটরসাইকেল আসছে ফিরে যাচ্ছে, নানা ধরনের যে সমস্ত জটিলতাগুলো দেখতে পাচ্ছেন,
কি কি বলছেন, মানে সবশেষ এখানে পাম্পে কখন? পাম্পে বলতেছে যে তেল নাই, সেরকম বলতেছে। এখন আমরা এলপিজি নিতে আসছি, তেল না পাওয়ার এখন এলপিজি নিচ্ছি। এলপিজি তো সিরিয়াল দেখতেছেন, এখন খুব সমস্যা হয়ে তারা আমাদের দিন যাচ্ছে। এলপিজিতেও টাইম লাগতেছে, তেল তো পাওয়া যাচ্ছে না। সরবরাহ সংকট থাকার কারণে যেটা হচ্ছে যে আসলে যারা প্রাইভেট কার চালাচ্ছেন, অর্থাৎ যারা দুটোই একসঙ্গে চলছে, তেল এবং এলপিজি গ্যাস দুটোর সঙ্গে একসঙ্গে যারা চলছেন, তারা এলপিজির জন্য আসলে লাইনে দাঁড়িয়েছেন, এলপিজি গ্যাসের জন্য, কিন্তু তারাও কাঙ্ক্ষিত যে তেল, সেই তেল পাচ্ছে না। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তারা বলছেন যে আসলে এই তেল সংকটের বিষয়ে নতুন করে কি বলবো, সপ্তাহের পর সপ্তাহে সংকটটা চলে যাচ্ছে। তারপর আমরা একটু কথা বলার চেষ্টা করব, লাইভেই আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে, যারা আসলে এখানে সাপ্লাই দিচ্ছেন। একটু জানতে চাই আসলে সবশেষ তেল কখন ছিল এখানে, এবং আচ্ছা আপনারা তো গ্যাস সাপ্লাই দিচ্ছেন, গ্যাসেরও তো চাপ দেখতে পাচ্ছি। তেলের কারণে কি গ্যাসের এই চাপটা বাড়লো? তেল না থাকার কারণে? বুঝিনি কথাটা। তেল না থাকার কারণে কি গ্যাসের এই চাপটা বাড়লো, যে গাড়িতে যাদের তেল ব্যবহার করে? গ্যাসের গাড়ি হতো না, গ্যাসের গাড়িও নেই এখানে, যে সিরিয়ালের যে এলপিজির গ্যাস, এলপিজি গ্যাসের কথা। হ্যাঁ এলপিজিটা বাইরে গেছে, চাহিদা বেড়ে গেছে। চাহিদা বেড়ে গেছে। তেলে না থাকার জি জি, তেল না থাকাতে এলপিজির গ্যাস চাহিদা বেড়ে গেছে। দর্শক, যেমনটা দেখছিলেন আসলে যে এলপিজি গ্যাসের যে চাহিদা সেটাও কিন্তু বেড়ে গেছে, কারণ আসলে সার্বিকভাবে তেলের চলার যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু তেল পাচ্ছে না। এবং আমরা সকাল থেকে বেশ অনেকগুলো পাম্পে গিয়েছি, বেশিরভাগ পাম্পেই তেল নেই, সরাসরি বলে থাকে তেল নেই, কিন্তু যেগুলোতে তেল আছে সেখানেও এত বিশাল বড় লাইন যে আসলে কোনোভাবেই সেই সরবরাহ দেওয়া সম্ভব হয় না। এই সরবরাহগুলো আসলে কিভাবে নিশ্চিত করা যাবে সেটা একটি প্রশ্ন রয়ে গেছে। পাশাপাশি ফুয়েল কার্ড, গাড়ির কাগজপত্র চেক করার জন্য কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়া, এবং বাইরেও দেখা যাচ্ছে যে তেল বিক্রি হচ্ছে, সেটি বা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে। রাব্বি, অনেক আপনাকে ধন্যবাদ। দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই, এমনটা জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মুনির হোসেন চৌধুরী। বলেন, পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্যানিক বাইং এবং অবৈধ মজুত প্রবণতার কারণে বাজারে কিছুটা প্রভাব পড়েছে। যুগ্ম সচিব বলেন, অবৈধ মজুত রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সরকার। এ সময় তিনি উল্লেখ করেন, 3 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত অভিযানে প্রায় 3,72,388 লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে। বর্তমানে দেশে দৈনিক 1200 মেট্রিক টন পেট্রোল এবং 1400 মেট্রিক টন ডিজেলের চাহিদা থাকলেও সরবরাহে কোনো ঘাটতি নেই। বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য অপরিশোধিত তেল নিয়ে নতুন জাহাজ আসছে, যা মজুদ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া রয়েছে। এছাড়া রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে মার্কিন চিঠির জবাবের অপেক্ষায় আছে সরকার। 1,04,35,000 পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, একদম পর্যাপ্ত মজুদ আছে এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। হবিগঞ্জের মন্তলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেল ভর্তি ট্রেনের 5টি ওয়াগন এবং একটি গার্ড ব্রেক লাইনচ্যুতির ঘটনায় 17 ঘন্টা ধরে বন্ধ সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। রাত থেকেই চলছে উদ্ধার কার্যক্রম। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। এরই মধ্যে বাতিল করা হয়েছে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের যাত্রা। 2 ঘন্টা বিলম্বে ছেড়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং প্রায় 1.5 ঘন্টা দেরিতে সিলেট থেকে ছেড়ে যায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস। বুধবার সোয়া 9টার দিকে তেল ভর্তি ট্রেনটি মন্তলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে 5টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লুটকৃত তেলের কিছু অংশ জব্দ করে। 5টি ওয়াগনে ছিল 2 লাখ লিটারের মতো ডিজেল, যার প্রায় 30% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। বাড়ি যাইতেছি, হঠাৎ করে বিকট আওয়াজ, তখন আমরা এদিকে যাইতেছি, আটকা দেখি গাড়ি লাইনচ্যুত হয়ে গেছে, এদিকে হাইলাইট হয়ে গেছে, এদিকটা গাড়িগুলো চলাচল রাস্তা
এই মুহূর্তে যদি এটা ওদিকে পড়তো তাহলে তো অনেক লোক ক্ষয়ক্ষতি হলে অনেক লোক জীবন গেল। গতকাল 9টা থেকে আমরা উদ্ধার কাজের সাথে সম্পৃক্ততা আছি, এখন অবধি চলতেছে। আমি আশা করি এটা আজকের দিন তো পুরো দিন লেগে যাবে এবং কালকের দিনও লাগার সম্ভাবনা রয়েছে পুরোপুরি লাইন ক্লিয়ার হওয়ার জন্য। প্রতিটা ওয়াগনে আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে হলো 39,000 লিটার। তো আমরা আসলে কনফার্ম না যে কতটুকু ওয়েস্টেজ হয়েছে, তবে আমাদের ধারণা যে দুটো ওয়াগন পুরোপুরি ঠিক আছে। এ ব্যাপারে আরো জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। সাগর, উদ্ধার অভিযানের সবশেষ কি পরিস্থিতি দেখছেন? দীর্ঘ সময় পেরিয়ে গেছে, কখন নাগাদ চালু হতে পারে ট্রেন চলাচল জানাবেন আমাদের। রাব্বি, আসলে উদ্ধার কার্যক্রম যেটি সেটা একেবারে শেষ পর্যায়ে বলা যায়, কারণ আমি যেটি দেখাই আমার রয়েছে সেটি হচ্ছে রেল লাইনের সবশেষ লাইনচ্যুত ওয়াগন। এটি অপসারণ করলেই আসলে যে রেল চলাচল কার্যক্রম সেটি হয়তো শুরু করবে। তার আগে অবশ্য রেল লাইন মেরামতের একটি বিষয় রয়েছে। আসলে আপনি জানেন যে যে 5টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে তার 5টিতে প্রায় 2 লাখ লিটার, এবং গতকালকে যখন লাইনচ্যুত হয় তখন এখানকার স্থানীয় মানুষজন যারা ছিলেন ওইগুলো থেকে বিপুল পরিমাণ তেল আসলে বাইরে বেরিয়ে আসে, এবং সেগুলো আসলে গত ঘটনার পরপরই এখানকার স্থানীয় বিজিবি যারা রয়েছেন তারা বিজিবি সদস্যরা এবং একই সাথে অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী যারা রয়েছেন তারা আসলে দ্রুত ঘটনাস্থলে আসেন এবং এই বিষয়টি রোধ করতে তাদের তৎপরতা শুরু করেন। আমি এখানে আমাদের মাঝে রয়েছেন হবিগঞ্জের 55 বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমতিয়াজ। আমরা যদি একটু জানতে চাই আসলে গতকাল ঘটনার পর আসলে কিভাবে বিষয়টা আপনারা সামাল দিলেন? গতকালকে আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের যেহেতু সীমান্তবর্তী এলাকা, আমাদের মনতলা বিওপিটা নিকটস্থ বিওপি, তো আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের মনতলা বিওপি থেকে একটি টহল দল এখানে এসে উপস্থিত হয় এবং তারা মূলত উদ্ধার কাজের কাজেই সহযোগিতা করে। পাশাপাশি আমরা আমাদের ব্যাটালিয়ন সদর থেকেও 1 প্লাটুন সাথে সাথে রাত্রেবেলায় এখানে মোতায়েন করা হয়, যারা উদ্ধার কাজের পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা এবং বেসামরিক ব্যক্তিবর্গ বা যেটা পরিবেশকে স্বাভাবিক রাখার কাজে তারা সহযোগিতা করে। এর পাশাপাশি আমাদের ছিল এবং আমরা নিজস্ব ব্যবস্থাপনায় জেরিকেন, ড্রাম এই জাতীয় খালি কন্টেনারে করে আমরা তেল সংরক্ষণ করি। আমরা প্রায় 1000 লিটারের উপরে ডিজেল আমরা সংরক্ষণ করতে সক্ষম হই, যেটা আমরা পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের কাছে জমা দিই। এবং উদ্ধার কাজ আপনারা দেখছেন যে অলমোস্ট 5টার ভিতরে 3টে অলরেডি হয়ে গিয়েছে। আমরা আশা করছি যে এটা চতুর্থ যে কন্টেনারটা আছে এটা যদি উঠানো হয় সম্ভবত আজকের ভিতরে আমরা হয়তো আশা করবো যে ঢাকা সিলেটের ট্রেনের লাইন স্বাভাবিক করা যেতে হবে। তবে নিশ্চয়ই শুনছিলেন যে এখন পর্যন্ত যে অবস্থা যেটি রয়েছে এটি যদি অব্যাহত থাকে তাহলে তারা যেটি বলছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যেই যার হয়তো করা যাবে। আমি এখন পর্যন্ত আসলে যে সিলেট থেকে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিভিন্ন ঢাকা থেকে ছেড়ে আসা যে ট্রেনগুলো ছেড়েছে সেগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। সিলেট থেকে ছেড়ে আসা কালনি ট্রেনটি শায়েস্তাগঞ্জে আটকা পড়ে আছে, পাহাড়িকা যেটি আছে সেটিও আটকা পড়েছে। এদিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত আজমপুরে আটকে আছে। অর্থাৎ বিভিন্ন স্টেশনে ট্রেনগুলো আটকে আছে, যাত্রীদের ভোগান্তি বাড়ছে। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনার সবশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সেখানে বিজিবির দায়িত্বরত কর্মকর্তা ব্রিফিং করছিলেন, সে বিষয়ে আপনাদের জানাচ্ছিলাম। সিলেট বিভাগের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের পরও সুনামগঞ্জে সকল পাম্প বন্ধ রেখেছেন মালিকরা। সকাল থেকে সবগুলো পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েন পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীরা। শহরের গ্যাস ও পেট্রোল পাম্পে দেখা যায় লম্বা সারি। এদিকে জ্বালানি না পেয়ে সুনামগঞ্জ সিলেট মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে তারা। এর আগে বুধবার বিকেলে পাম্পে জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগের সিলেটে বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে রাতেই ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
গ্যাস পাম্প বন্ধ হওয়ার কারণে আমরা হাজার হাজার শ্রমিক আছি, আমরা আনাগাই আছি, আমরা ফ্যামিলি খুব সংকট আছে। আমরা নোটিশ নাই, কিছু নাই, হঠাৎ করে গ্যাস পাম্প বন্ধ করে দিল। আমরা এখন আমরা পেট্রোল জ্বালায় কিস্তি টিস্তি আছে, আমরা গাড়ি ডাড়ি নিছি, কিস্তি লইয়া কিলা কিস্তি দিমু। এত শ্রমিক হল সব একটা কাউকে গ্যাস দেয় নাই। এখন আমরা কিভাবে বাড়িতে যাই? তেলের বাজার ভিত্তিক মূল্য কাঠামো অনুসরণের পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কৃষি এবং পরিবহন বাদে অন্যান্য খাতে ভর্তুকি তুলে দেয়া এবং জ্বালানি তেল কিনতে দীর্ঘমেয়াদী চুক্তি না করার পরামর্শ দিচ্ছেন তারা। এতে করে তেলের দাম 20% পর্যন্ত কমানো সম্ভব বলে মনে করেন তারা। শাকিল হাসানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল জ্বালানি তেলের বিশ্ববাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশের মতো দেশগুলো। কয়েক সপ্তাহ ধরেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন বাড়াচ্ছে ভোগান্তি। সবার ধারণা ছিল যুদ্ধ পরিস্থিতিতে বাড়বে জ্বালানি তেলের দাম, কিন্তু সরকার ওই পথে হাঁটেনি। দাম স্থিতিশীল রাখার এই সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, জ্বালানি তেল বিক্রির মুনাফা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভর্তুকি হিসেবে দিতে পারে সরকার। এই মুহূর্তে সরকার আসলে তার মুনাফার অর্থ থেকেই জ্বালানি মন্ত্রণালয়কে টাকা দিচ্ছে। বাড়তি কোনো সুদযুক্ত বা গ্র্যান্ট এগুলো কিছুই সরকার আসলে দিচ্ছেন না। এই অবস্থার সাময়িক মোকাবেলা করা, এই ফাঁকে দাম কমানোর যে সব কৌশল আমরা বলছি, ভোক্তারা বলছে, স্টেক হোল্ডাররা বলছে, অংশীজনেরা বলছে, সরকারকে সেই পথে হাঁটতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ ব্যবস্থাই ত্রুটিপূর্ণ। এটি সংশোধন করে বাজার ভিত্তিক করার পরামর্শ তাদের। সরকারকে মূল্য কমানোর জন্য গণশুনানি করার নির্দেশ দিতে হবে বিআরসি। সরকার মূল্যবৃদ্ধি না করে ঘাটতি কমাবে, ভর্তুকি কমাবে, সেটা লুণ্ঠনমূলক ব্যয় প্রতিরোধ করে। দেখেছি 15 থেকে 21% পর্যন্ত শুধু আপনি যদি আপনার এই বাজার ভিত্তিক মূল্য কাঠামোতে যান, তাতেই সাশ্রয় সম্ভব। সেটাই কিন্তু সকল ভোক্তার জন্য উপকারে আসতে পারে। এর বাইরে আমরা মনে করি যে জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সাবসিডি বা ভর্তুকি তুলে নেওয়া দরকার। যুদ্ধ পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী জ্বালানি ক্রয় চুক্তি যৌক্তিক হবে না। দীর্ঘমেয়াদী জ্বালানি রূপান্তরের যে কৌশল, সে যেখানে নবায়নযোগ্য জ্বালানির দিকে ধীরে ধীরে শিফট করতে চায়, সেই শিফটিং প্রক্রিয়াটি বড়ভাবে বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞদের মত, জ্বালানি তেল কেনায় রিজার্ভের উপর যে চাপ পড়ে তা কাটাতে আন্তর্জাতিক সহায়তা প্রতিষ্ঠানের কাছ থেকে স্বল্প সুদে সরকার ঋণ নিতে পারে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। বিচার চলাকালে পলাতক থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। গণমাধ্যমকে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর। এর আগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালের ইমেইলে চিঠি পাঠায় লন্ডন ভিত্তিক প্রখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি নেপোলি এলএলপি। এমন তথ্য ছড়িয়ে পড়লে প্রসিকিউশন জানায় তারা এমন কোনো চিঠি পায়নি। এদিন জুলাই আন্দোলনে 13 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিন হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুনর্তদন্ত চেয়ে আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। এগুলি খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলি ট্রাইব্যুনালকে বিতর্কিত বা ট্রাইব্যুনালকে নিয়ে একটা আলোচনার মধ্যে রাখার জন্য তারা হয়তো এরকম করছে। তো আমরা এগুলি খুব আমলে নিচ্ছি না, এগুলি নিয়ে আমরা খুব মোটেও কনসার্ন না। ট্রাইব্যুনাল তার স্বাভাবিক গতিতে কার্যক্রম অব্যাহত রাখবে। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও রাস্তায় থাকা অবৈধ দোকানপাট স্থাপনা উচ্ছেদে আজও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর, গুলশান সহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। সকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে ফুলবাড়িয়া পর্যন্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উচ্ছেদ করা হয় ফুটপাত, রাস্তা দখল করে থাকা ছোট ছোট দোকান, জব্দ করা হয় মালামাল। ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করে বেশ কয়েকটি খাবারের দোকানকে। অন্যদিকে অভিযান শুরুর আগেই ফুটপাতের অধিকাংশ দোকানপাট সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে অধিকাংশ দোকানই অভিযানের
খবরে আগেই দোকানপাট সরিয়ে নেন। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতনরা জানান, হকাররা যেন আবারও ফুটপাত দখল করতে না পারে সেজন্য মনিটরিং অব্যাহত থাকবে। স্থায়ী দোকানের সামনে যে এক্সটেনশনগুলো আছে, বর্ধিত অংশগুলো কোনোভাবেই করতে হবে। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে, দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না। আমরা তো গণবিজ্ঞপ্তি দিয়েছি, আমরা গত 23 তারিখে আমাদের ডিএমপি কমিশনার মহোদয়ের সিগনেচার করা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি, তারা সতর্ক হয়েছে। এখন দোকানপাট আজকে তারা সরাচ্ছে, আমরা বারবার আসলে তো ঢাকা মেডিকেলও তাদেরকে জায়গা দিবেন। কোনো শিশু বিশেষ চাহিদা সম্পন্ন হলে সর্বপ্রথম মাকেই তির্যকভাবে দোষারোপ করা হয়। কুসংস্কার, ঝাড়ফুঁক, আত্মীয় স্বজনের কটু বাক্যের মতো নানা চ্যালেঞ্জের মধ্যেই সন্তানকে বড় করেন তিনি। তবে এসব শিশুর সবচেয়ে বড় মেরুদণ্ড পরিবারের সাপোর্ট। বিশ্লেষকদের মত, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতাও দরকার। সহকর্মী আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। নিজেকে তো বটেই, বিশ্বজয়ের প্রবল ইচ্ছা আর আগ্রহ ওদের। সুর তাল লয়ে সেই ইচ্ছারই বহিঃপ্রকাশ ঘটছে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। আরমান, মারজুক কিংবা ইয়াফি বন্ধুত্বের বিশ্বাসেই নির্ভর হয়ে গাইছে গান, কিন্তু তাদের প্রতি পরিবার ও আশপাশের মানুষের আচরণে প্রকট হয় এই নির্ভর অবস্থান। বাড়তি যত্ন পেলে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের দলই যে সৃজনশীল কিছু করতে পারে, তারই উদাহরণ রাইদ মুনিমদের দল। ইয়াফি তৈরি করছে কেক, তারই বন্ধু রাইদ আর আরমান করছে বুটিকের কাজ। ছবি আঁকা, গল্প বলা, কবিতা আবৃত্তিও আছে তাদের প্রতিভায়। কম্পিউটারতে যমুনা টেলিভিশনের লোগো দিয়েছি। ব্লগ করতে পছন্দ করি, তারপর কেক বানাতে পছন্দ করি, আর পড়াশোনা করে পছন্দ করি। গান গাইতে পছন্দ করি, ছবি আঁকতে পছন্দ করি, নাচ করতে পছন্দ করি। গান করতে পারলে, ছবি আঁকতে পারলে। মৌমাছি কোথায় যাও নাচি নাচি, তারাও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহ রঙে, তারাবার সময় তো নাই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের বিকাশজনিত একটি স্নায়বিক অবস্থাই হল অটিজম। এখনো সমাজ ও পরিবারে আছে কুসংস্কার ও বাঁকা চোখে দেখার প্রবণতা, যাতে বড় ধরনের মানসিক ও আর্থিক চ্যালেঞ্জে পড়েন অভিভাবকরা, বিশেষ করে মা। অনেক আত্মীয় স্বজন, অনেক ফ্রেন্ড, অনেক জায়গায়, অনেক দোকানদার, আশেপাশে মানুষ, প্রতিবেশী মানুষের অনেক তীর্যক গঞ্জনা আমি সহ্য করেছি, কিন্তু আমি সেগুলোকে পাত্তা দেইনি। আমি ওইটা প্রতিদিনই শুনি, আমার পারিপার্শ্বিকতা, সমাজ, সব দিক থেকেই। একসেপ্ট করার যে ব্যাপারটা, যে আমার বাচ্চাটা স্পেশাল চাইল্ড বা আমার নাতি বা আমার ছেলে মেয়ে, এমনকি বাবারা, অনেক ফ্যামিলির বাবারাও মেনে নিতে চায় না। তবে বিশ্লেষকদের মত, অবহেলা নয়, সঠিক পরিচর্যাই পারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনকে কিছুটা হলেও স্বাভাবিক রাখতে। সম্পূর্ণ একটা ভ্রান্ত কুসংস্কার এখনো বিদ্যমান। অটিজম কেন হয়, কি কারণ হয়, সম্পূর্ণ অজানা। রাষ্ট্রীয় পর্যায়ে বা সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনোভাবেই তাদেরকে পুনর্বাসনের জন্য এখনো উল্লেখযোগ্য কোনো কর্মসূচি, পদক্ষেপ আমাদের দেশে গ্রহণ করা হয় নাই। ডিসেবল পিপলের জন্য যে অ্যাক্ট করা হয়েছে 2013 সালে, জাস্ট ওইটা যদি মানে ওয়ার্ড টু ওয়ার্ড আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু আমাদের এই বোঝাটা কমে যাবে, যেটাকে আমরা বোঝা বলছি আসলে। বাংলাদেশে কমপক্ষে 43 লাখ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তি রয়েছে। অটিজম এবং মানবতা, প্রতিটি জীবনেরই মূল্য আছে। এই প্রতিপাদ্যে পালিত হবে এবছরের অটিজম সচেতনতা দিবস। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফসল রক্ষা বাঁধ এখন সুনামগঞ্জে ফসল হানির কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিনের থেমে থেমে বৃষ্টির পর হাওরে জমেছে পানি, নিষ্কাশনের পথ না থাকায় কাঁচা ধান পানিতে তলিয়ে পচে যাওয়ার জোগাড়। অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে এই দুরবস্থা বলছেন কৃষক নেতারা। ভবিষ্যতে বাঁধ নির্মাণ করলে পানি নিষ্কাশনের পরিকল্পনা যুক্ত করার দাবি চাষিদের। পাহাড়ি ঢল ও বন্যা থেকে জমির শস্য রক্ষায় প্রতি বছরই শত কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে সরকার, অথচ এই বাঁধই এখন সুনামগঞ্জের হাজারো কৃষকের চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে জেলার জোয়ালভাঙা, পাখিমারা, কাংলার হাওর সহ বিভিন্ন হাওরে ধানের চারা পড়েছে জলাবদ্ধতার কবলে। কাঁচা ধান তলিয়ে এখন পচে যাওয়ার জোগাড়।
এই যে যখন আমাদের ধান তলে যাইতেছে গাঙ্গ বেড়ি বানোয়ার কারণে আমরা 10 থেকে 15 দিন পরে ধান খাটতাম না পানির কারণে, এখন ডুবরা পানির কারণে তলে যাইতেছে। সরকারে এই বানটা দেওয়াই আমরা এই ক্ষতিগ্রস্ত করছে, এই পানিটা অব্যাই আমরা নিজের অধিকারে মানুষে এই আটক করছে। এটা যদি না বান কাটে আমরা কোনো চলার বাঁচার উপায় নাই। আমি একজন ছোটখাটো একটা কৃষক, আমার 10 কানি ক্ষেত করছে, 10 কানি ক্ষেতের মাঝে আমার 8 কানি ক্ষেতে গেছে পানির তলে। সুইচ গেট অনাদিকে আমরা ধান এই প্রত্যেক বছর ওই পানি উক্টু ডুবরার পানি লাগলেও আমরা ধান তলে জায়গা। চোখের সামনে কষ্টের ফসল হারিয়ে যেতে দেখে পাগল প্রায় হবার উপক্রম চাষিদের। হাওর থেকে সেচ দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বাধ্য হয়ে বাঁধ কাটতে নিলে প্রশাসনের সাথে হয় বাকবিতণ্ডা, এমনকি কৃষকদের দুপক্ষের মধ্যে হয় মারামারিও। আপনি বুঝাইতে চাইতেছেন যে কৃষক যে কৃষি করে ধানটা কিভাবে রক্ষা হয় বুঝে না। কৃষক নেতারা এই অবস্থার জন্য দায়ী করছেন অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণকে। সংশ্লিষ্টরা বলছেন 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরই নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে। এতে ধীরে ধীরে কমেছে হাওর ও নদীর পানি সংরক্ষণ ক্ষমতা। সুনামগঞ্জে অপরিকল্পিত বাঁধ এবং যত্রতত্র বাঁধ দেওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে 30-40% ধান সবগুলো উপজেলার পানির নিচে আছে। এই পানির নিচে যে ধানগুলো আছে এগুলো যদি আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে তাইলে ধান আর কৃষক গড়ে তুলতে পারবেন না। এমন পরিস্থিতিতে জরুরি সভা করে শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় স্থানে বাঁধ কেটে সাময়িক সমাধান দিয়েছে জেলা প্রশাসন। বাঁধ দেয়া এবং কাটার জন্য একটা ডেডিকেটেডলি সরকারি একটা দপ্তর আছে, পানি উন্নয়ন বোর্ড। ওনাদের প্রকৌশলের সিদ্ধান্ত অনুসারে যেন বাঁধ কাটে, এই লক্ষ্যে আমরা উপজেলা অনুযায়ী একটা কমিটিও গঠন করে দিয়েছি। চলতি বছর প্রায় 150 কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের 52টি হাওরে 603 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মিত হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালের বাবুগঞ্জে 9 বছরের এক শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। সন্তান হত্যার বিচার চাইতে গিয়ে এখন নিরাপত্তাহীনতায় গোটা পরিবার। অভিযোগ আছে পুলিশের ভূমিকা নিয়ে, যদিও পুলিশের দাবি এজাহার নামীয় 2 আসামি গ্রেফতার হয়েছে। মামলার তদন্তও চলমান। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মৃত্যু পথযাত্রী রায়শামণি নিজেই দিয়ে গেছে তার সাথে ঘটে যাওয়া নিষ্ঠুরতার বিবরণ। গেল 15 মার্চ দুপুরে রায়শার চিৎকারে এগিয়ে আসে প্রতিবেশীরা। ততক্ষণে আগুনে পুড়ে যায় তার শরীরের 80%। গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে বসে রায়শা জানায় স্থানীয় বখাটে কিশোর সিফাতের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শরীরে আগুন দেয়া হয়। ওই দিন রাতেই ঢাকা মেডিকেলে মৃত্যু হয় রায়শার। দরজাটা একটু খোলা, হালকা একটু খোলার পর আমি আবার দেখি শরীরে আগুন জ্বলতে সারা কইছে কাকা আমার বাঁচাও। গাড়ি বাই করে নিয়ে উজিরপুর যাওয়া হয়েছে, তখন আমাদের জালাল চাচা আছে, তো ওনার দিকে বলছে যে আমার সিপাত মারছে। রায়শার বয়স যখন 2 বছর তখন তার মা তাকে ফেলে যায়। এরপর দিনমজুর পিতার আদরেই রায়শার বেড়ে ওঠা। রায়শাকে হারিয়ে পাগল প্রায় নজরুল ইসলাম। ও মনে করেন আমার মা যখন চলে যায় তখন মনে করেন আমি ওরে নিয়ে বুকে মানে কোলে সবসময় যথাই গেছি, কাজে গেছি, যেখানে গেছি মনে করেন জমিতে বৈরোপণ করছে আষাঢ় মাসে, তখন ওরে মনে করেন ওই কচুরির উপরে রাখিয়া গামছা দিয়ে রাখিয়া বসাই রাখতাম। রায়শার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ করেছে এলাকাবাসী। এরপর থেকেই নিহত রায়শার পরিবারের উপর আসছে নানা হুমকি। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের। ধমকি দিছে ওরা বাড়ি আহুক, আমরা ছাড়া পাই, তারপর দেখে নি মনে হবো, এরকম আর কি ধমকি দিছে। দুর্ঘটনা যে ঘটাইছে আমরা সঠিক বিচার চাই। এরই মধ্যে অভিযুক্ত কিশোর সিফাত ও তার পিতা জালাল শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। কথা হয় সিফাতের চাচা সালাম শিকদারের সাথে। তার দাবি ভাতিজা নির্দোষ। ওর থেকে এক হাত হইলে দূরে হইলো যে অরিটা দরজাটা, তো ও দরজাটা মানুষ বাঁচার জন্য অনেক কিছু করে। ও যদি নিজে যদি আত্মহত্যা না করতো তাহলে ওই দরজা খুললেও বাইরেই তো। এইটা আমার মাথা কোনো কিছু ধরে না। আমার মনে হয় যেটা ও জিদের কারণে ও নিজেই দিয়েছে। অবহেলার অভিযোগ অস্বীকার করে বাবুগঞ্জ থানার ওসির দাবি মামলার তদন্ত চলছে। আসামি 2 জন ছিল, 2 জনের অ্যারেস্ট আছে। এসে ঘটনা এটা তো গতানুগতিক কথা, পুলিশের বিরুদ্ধে কথা বলতে তো কারো মুখে ঠোঁটে লাগে না, ঠিক না?
নিজ বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত ছোট্ট রায়শামণি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে শরীয়তপুর জেলা শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির 120টি সিসি ক্যামেরা। অত্যাধুনিক এই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা যাবে মানুষ এবং গাড়ির পৃথক ভিডিও। এমনকি কোথাও দুর্ঘটনা, অগ্নিসংযোগ কিংবা অস্বাভাবিক জটলা তৈরি হলে ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিশেষ বার্তা পৌঁছে যাবে কন্ট্রোল রুমে, যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পাশাপাশি অপরাধী শনাক্ত করা যাবে। শহর জুড়ে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনবহুল স্থানে বৈদ্যুতিক খুঁটিতে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসি ক্যামেরা, যা সহজেই শনাক্ত করবে দুর্ঘটনা, অগ্নিসংযোগ এবং অস্বাভাবিক জটলা। আর এসবের ছবি এবং ভিডিও সংকেতের মাধ্যমে পাঠিয়ে দিবে কন্ট্রোল রুমে। শরীয়তপুরে নাগরিক নিরাপত্তা নিশ্চিতে 44টি স্থানে 120টি এআই নির্ভর সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা প্রশাসন। স্থানীয়রা বলছেন, এতে অপরাধী শনাক্ত হলে শহরে কমবে ইফটিজিং, মাদকসহ বিভিন্ন অপরাধ। আগে অবাধে ইফটিজিং হতো, এখন যারা ইফটিজিং করতো তারও ভীত সন্তুষ্ট। শরীয়তপুরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে যাবে বলে আমরা মনে করি। আদালত তো বিচারকালীন সময় দেখা যায় যে সাক্ষী প্রমাণ পাওয়া যায় না, তো এই ভিডিও ফুটেজগুলো এই আমাদের পুলিশ বিভাগের জন্য খুবই উপকার হবে। প্রমাণ থাকবে, যদি কোনো চুরি হয়, ছিনতাই হয়, খুন খারাপি যাই হোক, এটা আমরা দ্রুত একটা সমাধানের পথে যেতে পারবো। আধুনিক প্রযুক্তির এই অত্যাধুনিক ক্যামেরায় সহজেই শনাক্ত করা যায় মানুষ ও যানবাহনের আলাদা আলাদা চিত্র। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা এবং অপরাধীর চিত্র পাঠাবে কন্ট্রোল রুমে। যদি এরকম হয় যে আমরা একটা রোডের মাইলেজ সেট করা আছে 40 কিলোমিটার বেগ, এর বেশি এইখান দিয়ে যানবাহন চলতে পারবে না, এর বেশি গতিতে কোনো যানবাহন ওই রাস্তা ক্রস করলে আমাদের কাছে সক্রিয়ভাবে বার্তা আসবে। ভবিষ্যতে পুরো জেলাকে সিসিটিভির আওতায় আনার কথা জানালেন এই সংসদ সদস্য। আজকের প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা পলিটিক্যাল লোক হিসেবে আমরা চাচ্ছি আমরা সারা শরীয়তপুরকে এর আওতাধীন আনার চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে। অপরাধীদের সহজেই চিহ্নিত করতে এটা সহায়তা করবে বলে জানালেন পুলিশ সুপার। আর অপরাধ দমাতে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন। যে অ্যাক্সেসের বিষয়টা আপনারা বলেছেন, সেটা হচ্ছে আপনারা ওইখানে যেমন একটা অ্যাক্সেস পয়েন্ট দেখলেন, আমরা একইভাবে হচ্ছে পুলিশ প্রশাসন এটার অ্যাক্সেস পাবো। বিভিন্ন রকমের অপরাধ প্রবণতা, চুরি, ছিনতাই, ইফটিজিং, মাদক সব কিছু আমরা আশা করি যে এর মাধ্যমে অনেকটাই কমে যাবে। অপরাধ দমাতে এই প্রযুক্তির এই বিশেষ সিসি ক্যামেরা স্থাপনে শহর জুড়ে ফিরবে শৃঙ্খলা, এমনটাই আশা জেলাবাসীর। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ না হতেই একের পর এক মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। IRGC বলছে 3 শতাধিক রকেট, ড্রোন, মিসাইল ছোড়া হয়। এদিকে মার্কিন ইসরায়েলি বাহিনীর টার্গেটে পরিণত হয়েছে ইরানের ইস্পাহান। পরমাণু প্রকল্প এবং মিসাইল তৈরির কারখানা ও ঘাঁটি সমৃদ্ধ প্রতিষ্ঠিতে লাগাতার হামলা চালাচ্ছে যৌথ বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান অভিযান নিয়ে ভাষণকে ঘিরে যখন চলছে তোলপাড়, তখনই নতুন করে হামলার পরিধি বাড়ালো IRGC। ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে একের পর এক মিসাইল এবং রকেট ছুড়ে জবাব দেয় ইরানের সামরিক বাহিনী। তেল আবিব, পিতা তিকভা সহ ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে এসব ইরানি ক্ষেপণাস্ত্র, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংস হয় ইসরায়েলিদের ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। অবস্থায় নতুন করে বিবৃতি দিয়েছে IRGC। হুঁশিয়ারি জানিয়ে এতে বলা হয়, বুধবার শতাধিক মিসাইল এবং ড্রোন ছোড়া হয়। এর পাশাপাশি 2 শতাধিক রকেটও নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আগ্রাসন চালানোর চরম মূল্য দিতে হবে বলে জানায় তেহরান। এদিকে ইরানের ইস্পাহানকে টার্গেট করে চলছে ইসরায়েল মার্কিন যৌথ হামলা। একদিকে পরমাণু প্রকল্প এবং অন্যদিকে মিসাইল তৈরির কারখানা এবং ঘাঁটি রয়েছে প্রদেশটির বিভিন্ন স্থানে। বুধবার সবচেয়ে বেশি হামলা চালানো হয় বাহেরস্তানে। অভিযানে 40টি অস্ত্র কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের হামলা। আবুধাবির ইকোনমিক জোন লক্ষ্য করে মিসাইল ছোড়া হলে তা প্রতিহত করার দাবি জানিয়েছে আরব আমিরাত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানকে প্রস্তুত যুগে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার স্থানীয় সময় রাত 9টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী 2-3 সপ্তাহ ইরানের ওপর জোরদার হামলা চালাবে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি দেন, চুক্তি না করলে গুড়িয়ে দেয়া হবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনা। ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধে কৌশলগত মূল লক্ষ্যগুলো প্রায় সম্পন্ন, আর তাই শিগগিরই শেষ হবে এই যুদ্ধ। জাতির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্টের 19 মিনিটের ভাষণের প্রায় পুরোটা জুড়েই ছিল ইরান যুদ্ধ। ভাষণে যুদ্ধ নিয়ে বড় ঘোষণা আসবে জানিয়েছিল হোয়াইট হাউস, তবে বাস্তবে তেমন কিছুই বলেননি ট্রাম্প। এতদিন ধরে যেসব দাবি করে এসেছেন সেগুলোই পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্পের দাবি, যুদ্ধে মূল কৌশলগত লক্ষ্যমাত্রাগুলো অর্জনের দ্বারপ্রান্তে ওয়াশিংটন। ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংসের পাশাপাশি ক্ষেপণাস্ত্র কার্যক্রম ও বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাদের বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে এমন মাত্রায় ক্ষতিগ্রস্ত করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। আজ রাতে আমি আনন্দের সাথে বলতে পারছি, আমাদের মূল কৌশলগত লক্ষ্যমাত্রাগুলো সম্পন্ন হওয়ার পথে। চুক্তি না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল স্থাপনা নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। যদি কোনো চুক্তি না হয়, আমরা তাদের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কঠোরভাবে আঘাত হানব। আমরা তাদের তেলের উপর আঘাত হানিনি, যদিও সেটাই সবচেয়ে সহজ লক্ষ্য। সেখানে আঘাত হানলে তা নিশ্চিহ্ন হয়ে যাবে। ভাষণে আগামী 2-3 সপ্তাহ ইরানের ওপর অত্যন্ত জোরালো হামলার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার হুমকি, দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার কোনো পরিকল্পনা ছিল না বলেও দাবি তার। আমরা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাদের উপর কঠোরভাবে আঘাত হানতে যাচ্ছি। আমরা তাদের সেই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব যেখানে তাদের থাকা উচিত। শাসন ব্যবস্থা পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল না, কিন্তু তাদের প্রধান নেতাদের মৃত্যু হওয়ায় শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটে গেছে। আবারও দ্রুত যুদ্ধ শেষ করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সহায়তা করায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান। আমরা এই কাজটি শেষ করব এবং খুব দ্রুতই। ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ সহযোগিতা করেছে। কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না। যুদ্ধ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবেই হরমুজ প্রণালী খুলে যাবে বলে দাবি ট্রাম্পের। তার মত, তেল বিক্রি ছাড়া পুনর্গঠনের আর কোনো পথ নেই ইরানের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। টয়লেট কিংবা পানির ট্যাঙ্কের ঝামেলা থেকে ইলেকট্রনিক বিভ্রাট, ঐতিহাসিক চন্দ্রাভিযানের রোমাঞ্চের পাশাপাশি কিছু বাস্তব সমস্যার মুখোমুখি হতে হয়েছে আর্টেমিস 2 মিশনের নভোচারীদের। জানিয়ে উদ্বেগ তৈরি হয় মিশন কন্ট্রোলে। অবশ্য বড় কোনো ঝুঁকি নয়, খুব দ্রুতই হয় সমাধান। মহাকাশ যাপনে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ব্যক্তিগত কর্মকাণ্ডের সুযোগও পাচ্ছেন নভোচারীরা। চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের নতুন অধ্যায়ে 4 নভোচারী। আর্টেমিস 2 মিশনে তারা সঙ্গে নিয়েছেন কিছু ব্যক্তিগত স্মৃতি। মিশন পাইলট ভিক্টর গ্লোভার নিয়েছেন বাইবেল। স্ত্রী ও সন্তানদের 2 বছর আগে চাঁদের পেন্ডেন্ট উপহার দিয়েছিলেন জেরেমি হ্যানসেন। পরিবারের স্মারক হিসেবে সেগুলোই সাথে নিয়েছেন ঐতিহাসিক যাত্রায়। প্রিয়জনদের লেখা বার্তা ব্যাগে তুলেছেন মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ, যা অনুপ্রেরণা দেবে বিশেষ মিশনে। চাঁদ আর পৃথিবীর দৃশ্য দেখে নিজের অনুভূতি লিখে রাখতে নোটপ্যাড আর পেন্সিল সাথে নিয়েছেন কমান্ডার রিড ওয়াইজম্যান। মোটামুটি নির্বিঘ্নে পৃথিবীর কক্ষপথে পৌঁছে গেলেও ওরিয়ন ক্যাপসুলে বেশ কিছু ঝামেলায় পড়তে হয় নভোচারীদের। মহাকাশে ভাসমান জীবনের অভিজ্ঞতার শুরুতেই দেখা দেয় টয়লেট সমস্যা। স্পেসক্রাফটের বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেমে কিছু অস্বাভাবিক রিডিং পাওয়া যায়। পরে তার সমাধান করেন ইঞ্জিনিয়াররা। মিশন কন্ট্রোল জানিয়েছে এখন ব্যবহার উপযোগী টয়লেট। আরেক বিপত্তি তৈরি হয় পানির ট্যাঙ্কে। ভুল করে একটি ভালভ বন্ধ পাওয়া যায় সেখানে। রেডিয়েশনের প্রভাবে কিছু ইলেকট্রনিক সমস্যাও তৈরি হয়। অবশ্য বড় কোনো ঝুঁকিতে পড়তে হয়নি, বরং বেশ দ্রুতই সমাধান হয় এসব খুঁটিনাটি সমস্যার। আর্টেমিস 2 ক্রুদের আগেভাগেই ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে মিশন কন্ট্রোল। জানিয়েছে 2 স্লটে ঘুমাবেন নভোচারীরা।
10 দিনের অভিযানে বৈজ্ঞানিক পরীক্ষা, মহাকাশযান রক্ষণাবেক্ষণের পাশাপাশি নভোচারীদের ব্যায়াম ও ব্যক্তিগত যত্ন আত্মের জন্য বরাদ্দ আছে সময়। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।